আজকে আমরা ত্রিংশাংশ কুণ্ডলী নিয়ে আলোচনা করব। এর আগের দিন ত্রিংশাংশ কুণ্ডলীর গঠন মানে কিভাবে ত্রিংশাংশ কুণ্ডলীর ফরমেশন করতে হয় সেটা আমরা কিছুটা পড়াশোনা করেছিলাম। আজকে ত্রিংশাংশ কুণ্ডলীতে কিভাবে প্রেডিকশন আমাদের দেখতে হয় সেটা আমরা একটু দেখব। আর তারপরে আমরা চলে যাব মোস্ট ইম্পর্টেন্ট বর্গকুণ্ডলী, যাকে পরাশর বিংশপাক বলে। প্রায় প্রায় নয়, 4 নাম্বার দিয়েছে, মূল জন্মকুণ্ডলীর থেকেও বেশি নাম্বার দিয়েছেন। সেই ত্রিংশাংশ কুণ্ডলীতে চলে আসব এবং কখন, সরি, ডি60 কুণ্ডলীতে চলে আসব এবং কখন ডি60 কুণ্ডলী আমরা ইউজ করব, কি পারপাসে ইউজ করব সেটা আমরা দেখব। আহ এই কুণ্ডলীটা পর্যন্ত আগের দিন আমরা দেখেছিলাম। তো ত্রিংশাংশ কুণ্ডলী থেকে কোন ঘর থেকে আমরা কি বিচার করি সেটা আমরা একটু দেখব। তো এখানে রয়েছে ত্রিংশাংশ কুণ্ডলীর প্রথমেই লগ্ন ভাব রয়েছে আত্মদুর্বলতা, কর্মফলের কারণে দুর্ভোগ। তো এই ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে, 1 নম্বর ভাব থেকে লগ্নটা কতটা পীড়িত, লগ্নপতি কোন রাশিতে রয়েছে। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই 4টি রাশির চারিত্রিক দৃঢ়তা আমরা জানি। অগ্নি রাশি চারিত্রিক দিক থেকে সবচেয়ে বেশি দৃঢ় হয়ে থাকে, তারপরে পৃথ্বী, তারপরে বায়ু এবং তারপরে হচ্ছে জলরাশির দৃঢ়তা। কারণ জলরাশি যত অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এইভাবে আমরা আসতে থাকি, তত রোমান্টিকতা, তত হচ্ছে গিয়ে শরীরের রস প্রবাহ, তত হচ্ছে হরমোনাল অ্যাক্টিভিটিস এগুলো বাড়তে থাকে। ফলে যত অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এইভাবে আসতে থাকে, তত কিন্তু চারিত্রিক দৃঢ়তা আস্তে আস্তে কমতে থাকে। ফলে লগ্নের কোয়ালিটি এটা আমাদের বুঝতে হবে ত্রিংশাংশ কুণ্ডলী থেকে। তাছাড়া দুর্বল ত্রিংশাংশ কুণ্ডলী কষ্ট ভোগের মাত্রাকে বাড়ায়, দুর্বল ত্রিংশাংশ কুণ্ডলী কষ্ট সহ্য করার ক্ষমতাকে কমিয়ে দেয়। এরপর হচ্ছে দ্বিতীয় ভাব, সেটা হচ্ছে কুটুম্ব লব্ধ যন্ত্রণা, পারিবারিক সমস্যা আর অর্থের কারণে কষ্ট, হাতে টাকা পয়সা নেই সেই কারণে কষ্ট। তৃতীয় ভাব হচ্ছে কষ্ট প্রতিরোধ করবার সাহস, ক্ষমতা, লড়াই করবার ক্ষমতা, সহদর, প্রতিবেশী সৃষ্ট সমস্যা, এই সমস্ত। চতুর্থ ভাব, সেটা হচ্ছে অভ্যাস থেকে সৃষ্ট সমস্যা। পঞ্চম ভাব হচ্ছে বৌদ্ধিক কারণ প্রসূত সমস্যা, অর্থাৎ বুদ্ধির ভুলে যে সমস্যাগুলো সৃষ্টি হয়। তারপরে হচ্ছে গিয়ে বয়স সন্ধিকালীন সমস্যা। এবং পঞ্চম ভাব থেকে আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে মানসিক বিকৃতি। এরই সঙ্গে সঙ্গে আরো কয়েকটা বিষয় আপনারা খোঁজাখুঁজি করতে পারেন। সেটা হলো, বেশ কিছু মানুষ আছে তাদের সমস্যার কারণ হচ্ছে জুয়া, জুয়া খেলতে গিয়ে তারা সব শেষ করেছে। কিংবা কিছু মানুষ আছে তারা হচ্ছে গিয়ে আহ কিছু বিশেষ আসক্তির জন্য তাদের সমস্ত কিছু শেষ করেছে। কিছু মানুষ আছে তারা আহ একটু ওই বাজে জায়গায় যাওয়ার টেন্ডেন্সি রয়েছে, কিংবা বিয়ার বারে গিয়ে সব নষ্ট করে এসছে, এরকম টেন্ডেন্সি প্রচুর মানুষের ক্ষেত্রে থাকে। সেগুলোই 5 নম্বর ঘর থেকে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু মানুষ আছে তারা তাদের কোনো বিশেষ অ্যাডিকশন, কোনো বিশেষ নেশার জন্য শেষ হয়েছে, সেটাও আমরা 5 নম্বর ঘর থেকেই দেখব। 6 নম্বর ঘর, 6 নম্বর ঘর হচ্ছে শত্রুতা, সমস্যা ইত্যাদির গভীরতা, আদৌ বেরিয়ে আসতে পারবে কিনা, লড়াই দিতে পারবে কিনা। 7 নম্বর ঘর হচ্ছে সমাজ থেকে সৃষ্ট সমস্যা, জনগণের সাথে ব্যবহার আর হচ্ছে বহির্জগৎ। এরপর হচ্ছে 8 নম্বর ভাব। 8 নম্বর ভাব হচ্ছে সমস্যার কন্টিনিউয়েশন, কতদিন চলবে, আদৌ কি মুক্তি পাবো। 8 নম্বর ঘর যদি বলবান হয় তাহলে মোটামুটি মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, 8 নম্বর ঘর যদি জলরাশিগত হয় বা হচ্ছে গিয়ে কোনোভাবে অ্যাফ্লিক্টেড হয় শুক্র, মঙ্গল, রাহু এইসব দ্বারা, তাহলে কিন্তু সমস্যা প্রচন্ড বাড়ে। এরপর হচ্ছে 9 নম্বর ভাব। 9 নম্বর ভাব হচ্ছে ধর্ম, গুরু এবং ঈশ্বর প্রসূত সমস্যা।
এরপর হচ্ছে 10 নম্বর ভাব। 10 নম্বর ভাব কি হয়? কর্মফলের কারণে কষ্ট সৃষ্টি হয়, বা হচ্ছে কি কর্মক্ষেত্রে কষ্ট। 10 নম্বর ভাব পীড়িত থাকলে কাজের জায়গাতে ডিস্টারবেন্স আসবে। তারপরে 11 নম্বর ঘর। 11 নম্বর ঘর হচ্ছে সাকসেসে বাধা, পরিষ্কার কথা। এছাড়াও লোভের কারণে কষ্ট, চিকিৎসায় বাধা, এই সমস্ত বিষয়, এবং বিলাসিতার কারণে কষ্ট। 12 নম্বর ঘর নিদ্রাজনিত সমস্যা, হাসপাতালে সমস্যা, হাসপাতালে ভর্তি হতে সমস্যা, জেল হাজত ঝামেলা, বিদেশে সমস্যা, বিদেশে আটকে গেছে, এই সমস্ত গুলো 12 নম্বর ঘর থেকে দেয়। এখান থেকে বলা হচ্ছে চরিত্র বিচার করতে হবে। তো চরিত্র বিচার করবার জন্য যে একদম সিম্পল লগ্ন, রাশি, এগুলোর কোয়ালিটি দেখবেন। তার সঙ্গে হচ্ছে যে দুস্থান, আর আমাদের মূলত পঞ্চম চতুর্থ এই ভাবগুলোকে একটু দেখলেই হবে। কয়েকটা বিচার ধারা আমরা ইতিমধ্যেই সেটা বুঝতে পেরেছি, যে যদি লগ্ন বলবান থাকে সমস্যার মাত্রা কম হয়। আরেকটা জিনিস আমরা প্রথমেই বললাম, যে এটা হচ্ছে গিয়ে তত্ত্ব নির্ভর কুণ্ডলী। এখানে মঙ্গল অগ্নিতত্ত্ব, শনি বায়ুতত্ত্ব, বৃহস্পতি আকাশ তত্ত্ব, বুধ পৃথ্বী তত্ত্ব, আর শুক্র জল তত্ত্ব নির্দেশ করে। মূল রাশিচক্রে লগ্নকে দৃষ্টিদাতা পীড়াদায়ক গ্রহগুলো যদি ত্রিংশাংশে লগ্নপতি হয়, তাহলে ওই গ্রহ তত্ত্ব নির্ভর সমস্যা সৃষ্টি হয়। ত্রিংশাংশ কুণ্ডলিতে 1, 5, 9, 8 ভাবের বলবত্তা নিরিখে জাতিকার চরিত্রের ধারা নির্ধারিত হয়। তো এইখানে তত্ত্ব নির্ভর কুণ্ডলী, এই কনসেপ্টটা আমরা আরেকবার কিভাবে ত্রিংশাংশ কুণ্ডলী নির্মাণ করা হয় সেটা একবার বুঝে নেব। আমাদের এখানে খেয়াল আছে আপনাদের নিশ্চয়ই, যে মঙ্গলকে 5 ডিগ্রি, শনিকে 5 ডিগ্রি, বৃহস্পতিকে 8 ডিগ্রি, বুধকে 7 ডিগ্রি, আর শুক্রকে 5 ডিগ্রি দেওয়া হয়েছিল বিযুগ্ম রাশির ক্ষেত্রে। এরা হচ্ছে গিয়ে বিযুগ্ম রাশির ক্ষেত্রে এটা হবে, আর যুগ্ম রাশির ক্ষেত্রে উল্টো দিক দিয়ে হবে, বিপরীত ক্রমে হবে। তাহলে বিযুগ্ম রাশির ক্ষেত্রে কিরকম ভাবে হবে? পরপর মেষ, কুম্ভ, ধনু, মিথুন, আর তুলা। আর যুগ্ম রাশির ক্ষেত্রে হলে পরে উল্টো দিক থেকে হবে বৃষ, কন্যা, মিথুন, মকর এবং বৃশ্চিক, এইভাবে হবে। আর ডিগ্রির যে ডিভিশন সেটাও আমরা দেখেছিলাম, যে 5, 5, 8, 7, 5, মানে 3, 5, 15, 8, 7, 15। মাঝখানে ছিল বৃহস্পতি, তার হচ্ছে 8 ডিগ্রি, তার আগে মঙ্গল 5, শনি 5, আর পরে বুধ 7, শুক্র 5। তো এই ভাবটা আপনাদের মনে আছে। এবার আমরা একটু আহ মূল ব্যাপারটা চর্চা করব। হুম, দুহা কুণ্ডলী আমাদের কাছে আছে। তার মধ্যে প্রথম কুণ্ডলীটা লগ্ন দেখুন। লগ্ন হচ্ছে মিথুন, জন্মের সময় তারিখ 18/5/1980, সময় হচ্ছে 8টা 55 AM, প্লেস অফ বার্থ হচ্ছে ঋষরা। লগ্নে শুক্র চন্দ্র রয়েছে, মিথুন লগ্ন, তৃতীয় রাহু রয়েছে। ফলে এই ক্ষেত্রে একটু আহ প্রবলেম, সমস্যা এগুলো আসতে পারে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, লগ্নে শুক্রচন্দ্র মানে হচ্ছে একটু বিলাসী প্রকৃতির। তাহলে ত্রিংশাংশ কুণ্ডলিতে যদি আমরা দেখি, ত্রিংশাংশ কুণ্ডলিতে দেখুন লগ্নের হচ্ছে শনি, এবং সেটা উচ্চস্থ শনি। লগ্নে উচ্চস্থ শনি একাদশপতি অষ্টমে। ফলে এই জাতকের জন্মকুণ্ডলিতে যতই লগ্নে শুক্র, চন্দ্র ইত্যাদি থাকুক না কেন, এই জাতক জীবনে বড় কিছু করতে পারবে না। এর এত কষ্ট, এত বাধা ফেস করতে হবে, যে জীবনে এগুতে গিয়েই বাধা বিপত্তির মধ্যে পড়বে। তুঙ্গ শনি ত্রিংশাংশ কুণ্ডলিতে এর বিপত্তির মাত্রা, দুঃখের মাত্রা, অবস্ট্রাকশন স্ট্রাগলের মাত্রা এতটাই বাড়িয়ে দেবে
যে জীবনে বড় কিছু করতে পারবে না। তা তা সত্ত্বেও যেহেতু ত্রিংশাংশ কুণ্ডলিতে বুধ তুঙ্গ হয়ে রয়েছে, বৃহস্পতি শুক্র একটা কম্বিনেশন তৈরি হয়েছে, শুক্রের সঙ্গে শনির ক্ষেত্র বিনিময় রয়েছে, এই সমস্ত মিলে একটু মোটামুটি স্টেবিলিটি ফ্যাক্টর কাজ করবে। কিন্তু আলটিমেটলি জীবনে অগ্রগতির পথ যে স্মুথ হবে তা কিন্তু একেবারেই নয়। অগ্রগতির পথে যথেষ্ট বাধা একে ফেস করতে হবে, এবং এই বাধা এর জীবনকে অনেকটাই ব্লক করে দেবে। ফলে আলটিমেটলি জীবনে কিছু করা এর দ্বারা সম্ভব হবে না। বাধা বিপত্তির মাত্রা অনেকটাই বেশি। এরই সঙ্গে সঙ্গে আমাদের মূল কুণ্ডলিতে লগ্নে রয়েছে, সরি, লগ্নের নবমে কেতু রয়েছে, দশমপতি সে তার বলবত্তা হারিয়েছে। ফলে এই কুণ্ডলিতে এই মানুষটার জীবনে স্ট্যান্ড করাটা মুশকিল। এছাড়াও কালসর্প যোগ বা আদার্স যে সমস্ত রাহু শনি যোগ, রাহু মঙ্গল যোগ, এই সমস্ত যেগুলো হয়েছে, এর ফলে বৃহস্পতি, এর মধ্যে বৃহস্পতি মঙ্গলটাই মেইনলি স্ট্রং হয়েছে। আহ রাহু বৃহস্পতি মঙ্গল এরা ক্লোজ হয়েছে। তো আলটিমেটলি এই মানুষটা জীবনে দাঁড়াতে পারেনি। আর একটা কুণ্ডলী দেখাই ত্রিংশাংশ কুণ্ডলিতে। এটা হচ্ছে 8-10-1994 এর কুণ্ডলী। এর কুণ্ডলিতে লগ্নপতি লগ্নে রয়েছে, রাহু শুক্র কম্বিনেশন তৈরি হয়েছে, বৃশ্চিকে রয়েছে দশমপতি চন্দ্র। তবে এখানে চন্দ্র মঙ্গলের ক্ষেত্র বিনিময় হওয়াতে চন্দ্র আর মঙ্গল উভয়ই তাদের বলবত্তা পেরেছে। মানে চন্দ্র আর মঙ্গল দুজনেই যে দুর্বল হয়ে গেছিল সেটা হয়নি এখানে। এরা এদের পারস্পরিক ক্ষেত্র বিনিময় হওয়ার কারণে, দুজনেই নিচস্থ হওয়ার কারণে এদের মোটামুটি নিজভঙ্গ যোগ হয়েছে। এরা পরস্পর মোটামুটি শক্তি টক্তি পেয়েছে, একদম দুর্বল হয়ে যায়নি। তো ত্রিংশাংশ কুণ্ডলিতে যখন আমরা দেখছি এখানে কিন্তু শুক্রের সাথে রাহুর কম্বিনেশনটা রয়েছে। তাহলে এই শুক্র রাহু এই 22 ডিগ্রিতে রয়েছে আর একজন 23 ডিগ্রিতে রয়েছে। এটা কিন্তু আলটিমেটলি এদের জন্য একটা ঘাতক কম্বিনেশন তৈরি করেছে, এবং এই কম্বিনেশনে এর কিন্তু চরিত্রের দিক থেকে গন্ডগোল দেখতে পাওয়া গেছে। তো ত্রিংশাংশ কুণ্ডলিতে লগ্ন এখানে বলবত্তা পায়নি। লগ্নপতির সঙ্গে অর্থাৎ বৃহস্পতির সঙ্গে শুক্র রাহু কানেক্টেড হওয়ার কারণে এই লগ্নেও তার বলবত্তা হারিয়েছে, এবং সেখানে অর্থাৎ সপ্তমে বৃহস্পতি শুক্র রাহু এই কম্বিনেশনের কারণে এর কিন্তু চারিত্রিক দিক থেকে জটিলতা সৃষ্টি হয়েছে, এবং এর এই মানুষটার রোগের মাত্রা সেটাও বাড়তে দেখতে পাওয়া গেছে। তাহলে মোটামুটি ত্রিংশাংশ সম্পর্কে কিছুটা আইডিয়া পাওয়া গেল। বাকিটা হচ্ছে গিয়ে আপনারা প্র্যাকটিক্যাল ফিল্ডে বুঝতে পারবেন, যত এগোবেন তত বুঝতে পারবেন। তাহলে এরপরে আমাদের আরো দুটো কুণ্ডলী রয়েছে, একটা হচ্ছে খ বেদাংশ আর একটা হচ্ছে অক্ষ বেদাংশ। তার মানে একটা D40 আর একটা D45। তো এই D40 আর D45 কে বাদ দিয়ে আমরা চলে আসব ষষ্ঠী অংশ কুণ্ডলী এটাতে। এবার একটা প্রশ্ন আপনাদের মনের মধ্যে আসবে, অনেকেরই মনের মধ্যে আসবে, যে এতই যখন গুরুত্বপূর্ণ তাহলে এটাকেই প্রধান মুখ্য কুণ্ডলী বলা হয়নি কেন? প্রথম মুখ্য কুণ্ডলী বা অন্যতম মুখ্য কুণ্ডলী বলতে না পারার কারণ হচ্ছে এই ষষ্ঠী অংশ কুণ্ডলীতে লগ্নটা ফিক্সড করা খুব মুশকিল। আপনারা সকলেই জানেন যে একটা লগ্ন সেটার স্থায়িত্ব হচ্ছে গিয়ে মোটামুটি 2 ঘন্টা। তাহলে 37 ডিগ্রি জায়গা পাস করতে লাগছে 120 মিনিট,
তার মানে 1 ডিগ্রি পাস করতে এদের সময় লাগছে 4 মিনিট। 3 4 12, হ্যাঁ 4 মিনিট। তাহলে 1 ডিগ্রি জায়গা পার করতে সময় লাগছে, 1 ডিগ্রি ক্ষেত্র অতিক্রম করতে সময় লাগছে 4 মিনিট। 4 মিনিটই তো। 30 ডিগ্রি অতিক্রম করতে সময় লাগছে, 30 ডিগ্রিতে 120 মিনিট, 3 4 12, হ্যাঁ ঠিকঠাক 4 মিনিট। তাহলে এইবার 4 মিনিটে যেখানে 1 ডিগ্রি অতিক্রম করছে, তাহলে ষষ্ঠী অংশ কুণ্ডলী হচ্ছে 30 ডিগ্রিটা জায়গাটাকে 60টা ভাগ করা হচ্ছে, মানে এক একটা ভাগের মধ্যে পড়ছে হাফ ডিগ্রি করে। প্রত্যেকটা ভাগ মানে হচ্ছে হাফ ডিগ্রি। তাহলে এই যে হাফ ডিগ্রি স্পেস এইটা অতিক্রম করতে লগ্নের সময় লাগবে হচ্ছে 2 মিনিট। তাহলে বেশিরভাগ সময় আমরা দেখতে পাই যে 2 মিনিটের এদিক ওদিক হয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা বুঝতে পারিনি বা ধরতে পারিনি, বা যিনি ডাক্তারবাবু তিনি প্রপার টাইম নোট করেননি, তিনি যে টাইমটা নোট করেছেন একটা টাইমে, এবং সেটাই বাচ্চা হওয়ার টাইম কিনা এই নিয়ে কোনো সংশয় আছে। তাহলে এই সমস্ত বিভিন্ন রকম কারণ, সেগুলোতে আমরা বলবো যে এইটা দ্বিতীয় মুখ্য পরিপূরক কুণ্ডলী। আর প্রথম মুখ্য পরিপূরক কুণ্ডলী হচ্ছে নবাংশ কুণ্ডলী। তাহলে এই যে ষষ্ঠী অংশ কুণ্ডলী, কেন এর এত প্রয়োজনীয়তা সেটা আমরা বুঝবার চেষ্টা করব এর পরবর্তী চার্টে। প্রথমেই রয়েছে আমরা কিভাবে গণনা করব, অর্থাৎ ষষ্ঠী অংশের ক্যালকুলেশন করব। এ একদম সোজা সিস্টেম। প্রথম যে ষষ্ঠী অংশ সেইটা ওই রাশিতেই হবে, আর তারপরের রাশিগুলো, তারপরের গুলো পরপর রাশিতে স্থাপিত হবে। ষষ্ঠী অংশ মানে হচ্ছে গিয়ে একটা রাশির মধ্যে আছে 60খানা ভাগ, তাহলে 12টা রাশিতে টোটাল 6 × 12 = 720টা ভাগ। এই 720টা ভাগ পরপর 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 গিয়েছে, সেইটা দেখে হিসেব করে বসাতে হবে। আর এখানে একটা সরল পদ্ধতি রয়েছে, গ্রহস্ফুটকে 2 দিয়ে গুণ করা হয়, সেই গুণফলটাকে হচ্ছে 12 দিয়ে ভাগ করা হয়, আর ভাগশেষ দূরত্বে ষষ্ঠী অংশে স্থাপিত গ্রহটি থাকবে। 12 দিয়ে ভাগ করা হবে কেন? গ্রহস্ফুটকে 2 দিয়ে গুণ করা হয় কারণ হচ্ছে গিয়ে ওই 1 ডিগ্রিকে হচ্ছে গিয়ে দুভাগ করা হয়, হাফ ডিগ্রির হিসেবটা করা হয়। 30 ডিগ্রি পুরো ক্ষেত্রটা, পুরো রাশিটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে একটা ষষ্ঠী অংশ মানে হচ্ছে 30 ডিগ্রির 60 ভাগের 1 ভাগ, মানে হাফ ডিগ্রি। তাই গ্রোস ফুটকে 2 দিয়ে গুণ করে ওটাকে ফুল ভ্যালুতে নিয়ে আসা হয়, এবং তাকে 12 দিয়ে ভাগ করা হয়, এবং যেখানে রয়েছে তাহলে প্রতিটা 12তে ঘুরে আসবে আবার আগের জায়গায়, আবার পরের 12তে আগের জায়গায় ঘুরে আসবে। তাই 12 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা পড়ে থাকবে সেই ঘরটাতেই ষষ্ঠী অংশ স্থাপিত হবে। তো এখানে একটা উদাহরণ রয়েছে, তো আমি একটা সহজ উদাহরণ নিয়ে, কঠিন উদাহরণটা বড় কঠিন। তাহলে এখানে রয়েছে রাহু 6 ডিগ্রি 1 মিনিটে। লক্ষ্য করুন, 6 ডিগ্রি 1 মিনিটে রাহু রয়েছে। তাহলে 6 ডিগ্রি 1 মিনিটকে আমরা গুণ করব 2 দিয়ে। 2 দিয়ে গুণ করলে হবে, 6 ডিগ্রিকে 2 দিয়ে গুণ করলে 12 ডিগ্রি 2 মিনিট। 12 ডিগ্রি 2 মিনিট। তাহলে রাহু হচ্ছে গিয়ে, তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করব। 12 দিয়ে আমি একবার করে দেখিয়ে দিই। তাহলে রাহু আছে 6 ডিগ্রি 2 মিনিটে, 6.02। একটু বড় করে দিই।
তাকে 2 দিয়ে গুণ করব, গুণ করলে হবে 12°4, মানে 12°4'। এবার এই 12°4'কে 12 দিয়ে ডিভাইড করব। 12°4'কে 12 দিয়ে ডিভাইড করলে পড়ে থাকবে 0.04। তার মানে কোন রাশিতে পড়বে? পড়বে হচ্ছে গিয়ে যে রাশিতে ছিল সেই রাশিতেই থাকবে ষষ্ঠী অংশে, বৃহস্পতির এই ডিগ্রিটাতেই থাকবে, যে যে ঘরটাতে আছে রাহু সেই ঘরটাতেই থাকবে। আরেকটা করে দেখি রবি। রবি কোথায় রয়েছে? রবি রয়েছে 9°22'। তাহলে 22 তুলা রাশিতে। তাহলে 9°22' মানে হচ্ছে 9 ডিগ্রি, তাকে গুণ করলে, সুপর্ণা ম্যাডাম খুব আওয়াজ হচ্ছে, 2 দিয়ে গুণ করব, গুণ করলে তৈরি হবে 18.44। তাহলে আমার পড়ে থাকবে কত? এটাকে 12 দিয়ে ভাগ করতে হবে, 12 দিয়ে ভাগ করব, ভাগ 18.44, 18°44', ভাগ 12 ইকুয়ালস টু হচ্ছে 6°44'। তার মানে হচ্ছে 7। তাহলে যেখানে আছে, যে ঘরটাতে আছে তার 7 নম্বর ঘরে বসবে। তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 7-এ প্রবেশ করে গেছে। ঠিক আছে, পরিষ্কার। তারপর আরেকটা করে দেখাই, একটু বড় ডিগ্রিতে রয়েছে বৃহস্পতি, 20.2, 20.2 ইন্টু 20°2'। 20.2-এ কিন্তু 20°2' পড়বেন। 20°2' ইন্টু 2 ইকুয়ালস টু হচ্ছে 40.04। স্যার আপনি যে করছেন দেখছি না তো। হ্যাঁ, দেখি না তো স্যার, বা কোথায় করছেন? এ কি শেয়ার হয়নি? না স্যার। এ না বাবা, স্যার, হয়নি। তা এতক্ষণ বলেননি কেন? 40°4'। এটাকে 12 দিয়ে ভাগ করব, 12 হচ্ছে 3 × 12 = 36। তাহলে পড়ে থাকবে 4°4'। 12 দিয়ে ভাগ করছি, এইটা ডিভাইডেড বাই 12 করলে পরে পড়ে থাকবে কত? থাকবে হচ্ছে গিয়ে 36, 3 × 36 চলে গেলে 4°4'। তার মানে 5 নম্বর ঘরে গিয়ে পড়বে। তাহলে বৃহস্পতি কোথায় আছে? এইখানে। এখান থেকে 5 নম্বর ঘরে বৃহস্পতি যাবে। তাহলে 1, 2, 3, 4, 5, দেখুন বৃহস্পতি সেই ঘরটাতেই আছে। ব্যাস। আচ্ছা, তাহলে ষষ্ঠী অংশ কুণ্ডলীর ফরমেশনটা আমরা বুঝতে পারলাম। গণনা পদ্ধতি পরিষ্কার হলো? আচ্ছা, এবার আমরা ষষ্ঠী অংশ কুণ্ডলীর সাহায্যে জন্ম সময় সংশোধন করবার চেষ্টা করব। জন্ম সময় সংশোধন করবার ক্ষেত্রে আপনারা একটুখানি লক্ষ্য করুন, কতগুলো ছোট ছোট সূত্র আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে মূল লগ্ন কুণ্ডলীর লগ্ন আর ষষ্ঠী অংশ কুণ্ডলীর লগ্নের মধ্যে তত্ত্বগত মিল পাওয়া যাবে। আর জীবনের ঘটনাগুলির নির্দেশক দশা বিভাগ নির্দেশ করে বা নিরীক্ষণ করে সঠিক জন্ম সময় নির্ণয় করতে হবে। তাহলে মূল জন্মকুণ্ডলী বা লগ্ন কুণ্ডলীর মধ্যে লগ্ন আর ষষ্ঠী অংশ কুণ্ডলীর যে লগ্ন, তার মধ্যে তত্ত্বগত মিল পাওয়া যাবে।
আর গ্রহ অবস্থানগুলোর মধ্যে একটা সামঞ্জস্য পাওয়া যাবে। যদি সামঞ্জস্য পাওয়া না যায়, তাহলে ধরে নিতে হবে বার্থ টাইমের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে এবং সেটা রেকটিফিকেশন করা দরকার আছে বা করা যেতে পারে। এবং রেকটিফিকেশন করবার পরে দেখতে হবে যে প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা, এরা হচ্ছে গিয়ে ওই কোন লাইফ ইভেন্টকে স্পেসিফাই করছে কিনা। যেমন বিয়ে করেছে, বিয়ের টাইমটাকে এরা সিগনিফাই করছে কিনা, এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যাবে। তার এক্সাম্পল দিই। এইখানে দেখুন একটা রয়েছে 26/10/1970, টাইম অফ বার্থ হচ্ছে 9:30 PM, প্লেস অফ বার্থ হচ্ছে গোরখপুর। তো এই ভদ্রলোকের এই যে টাইমটা দেওয়া রয়েছে, এই টাইমের মধ্যে ওনার চাকরি চলে যায়। এখানে আমাদের যে দশা সেকশন দেওয়া রয়েছে, এই দশা সেকশনে 2020 সালে উনি ভালো চাকরি করতেন এবং মোটামুটি ওনার মাটিতে পা পড়তো না। তো ওনার হচ্ছে গিয়ে চাকরিটি চলে যায়। তো এবার দেখুন, এই মানুষটার জন্মকুণ্ডলীর ক্ষেত্রে যেটা রয়েছে, এই টাইমটা হচ্ছে মোটামুটি কারেক্টেড টাইম। লগ্ন হচ্ছে মিথুন, আর ষষ্ঠী অংশ কুণ্ডলিতে লগ্ন হচ্ছে কুম্ভ। এখানে কুম্ভতেই রাহু রয়েছে, এই কুণ্ডলিতেও কুম্ভতেই রাহু রয়েছে। এই কুণ্ডলিতে, অর্থাৎ মূল জন্ম কুণ্ডলিতে, লগ্নের উপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে। আর ষষ্ঠী অংশ কুণ্ডলিতে লগ্নতেই বৃহস্পতি রয়েছে। মূল জন্ম কুণ্ডলিতে শনি একাদশে রয়েছে। আর আহ, শনির সঙ্গে এইখানকার শনির সরাসরি কোন রকম সম্পর্ক সৃষ্টি হয়নি। মূল জন্ম কুণ্ডলিতে আমরা দেখতে পাচ্ছি শনির দৃষ্টি লগ্নের উপরে পড়েছে। আর D60 কুণ্ডলিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শনির ঘরেই লগ্নটা পড়েছে। আর আমরা কি দেখতে পাচ্ছি, আহ এই কুণ্ডলিতে শুক্র, মূল কুণ্ডলিতে শুক্র দুস্থানগত হয়েছে, ষষ্ঠে রয়েছে। D60 কুণ্ডলিতেও শুক্র দ্বাদশে রয়েছে, দুস্থানগতই হয়েছে। আর একটা গ্রহ বাকি রইল, সেটা হচ্ছে মঙ্গল। দুটো কুণ্ডলিতেই দেখুন মোটামুটি মঙ্গল হচ্ছে চতুর্থে রয়েছে। ফলে এই কুণ্ডলী দুটো ম্যাচ করছে এবং আমরা বলতে পারবো যে এই সময় এই এই জাতকের হচ্ছে কি বার্থ টাইম মোটামুটি রেকটিফাইড বা বার্থ টাইম ঠিক আছে। তাহলে এবার যেটা ঘটনা, সেটা হচ্ছে কি একটা একটা অন্তত বড় ইভেন্ট, সেটাকে দশার সাথে ম্যাচ করাতে হবে। তাহলে বড় ইভেন্টটা কি? সেটা হচ্ছে এই লোকটার চাকরি চলে গেছে। অনেক বড় ইভেন্ট, এই বৃদ্ধ বয়সে এসে চাকরি চলে যাওয়া, প্রায় 54 বছর বয়স, এখন চাকরি বাকরি পেয়েছে। তাহলে এই 54 বছর বয়সে এসে এর যে এই চাকরিটা চলে গেল, তাহলে এর জন্য আমাদের কি দরকার? এর জন্য আমাদের দরকার পঞ্চমপতি, অর্থাৎ শনি। আর কি দরকার? না, পঞ্চমপতি হচ্ছে শুক্র। আর কি দরকার? সেটা হচ্ছে নবমপতি, সেটা হচ্ছে শনি। আর তার সঙ্গে হচ্ছে গিয়ে এমন একটা গ্রহ যেটা সাকসেসকে ব্লক করে দেবে। তাহলে এখানে দশা চলছে বৃহস্পতির দশা, শুক্রের অন্তর্দশা। আমরা পঞ্চমপতিকে পেয়ে গেছি। আর নবম ভাবস্থ গ্রহ বা নবম ভাবের গ্রহ সে হচ্ছে রাহু। রাহুকে আমরা পেয়েছি 18 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত। 18 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত।
সুতরাং আমাদের কিন্তু স্পেসিফাইং দশা আমরা পাচ্ছি, আর এখানে পঞ্চমপতি শুক্রের সূক্ষ্ম দশা পুরোটাই পাচ্ছি। এবং তার মধ্যে যেখানে রাহুর অতি সূক্ষ্ম দশা কিংবা বৃহস্পতির, বৃহস্পতির হলে হবে না, রাহুর অতি সূক্ষ্ম দশা অথবা, হ্যাঁ, মূলত রাহুর অতি সূক্ষ্ম দশাকালীন এর চাকরি যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং চাকরি যাওয়ার যোগ এর কুণ্ডলিতে এই সময় তৈরি হচ্ছে। তাহলে মোটামুটি রেকটিফিকেশনের ব্যাপারটা কিছুটা বুঝলাম। এইবার যদি দেখি যে এরকম মিলটিল পাওয়া যাচ্ছে না, তখন কি করতে হবে? তখন আমাদের ওই জন্ম সময়টাকে অল্প আগু পিছু করতে হবে। অল্প আগু পিছু করলে পরেই আমাদের যে ষষ্ঠী অংশ কুণ্ডলী, সেখানে প্রমিনেন্ট আগু পিছু দেখতে পাওয়া যাবে। তখন আমরা বুঝতে পারবো যে এটা আদৌ বার্থ টাইম রেকটিফিকেশন হবে কিনা বা হয়েছে কিনা। একটু সময় সাপেক্ষ ব্যাপার, এবং যেহেতু এটা সময় সাপেক্ষ ব্যাপার, তাই এটা কিন্তু একটু বেশি চার্জেবল। তাহলে বার্থ টাইম রেকটিফিকেশনের জন্য আমরা কিন্তু মোটা টাকা চার্জ করতে পারি। এখানে দেখুন, আমাদের একটা কুণ্ডলী রয়েছে। এটা হচ্ছে 19/12/1982, 4:07, 4:07:48 একটা বলা হচ্ছে। তাহলে এখানে লগ্নে রয়েছে বৃহস্পতি, বৃশ্চিক লগ্ন। ষষ্ঠী অংশ কুণ্ডলিতে গিয়ে দেখুন, লগ্নে রয়েছে রবি আর মিথুন লগ্ন। বৃহস্পতির কিন্তু এখানে কোন রকম দৃষ্টি নেই। এছাড়াও লগ্নের উপরে প্রভাব বিস্তারকারী গ্রহ, সেটা হচ্ছে মঙ্গল, তার সঙ্গেও বৃহস্পতির কোনো সরাসরি সলিড সম্পর্ক দেখতে পাওয়া যাচ্ছে। তখন আমরা একটু বার্থ টাইমটাকে ঠিক করলাম, 4:07, 4:07:48 AM আমরা করলাম 4:48, 4:00:08 AM। তাতে কি হলো? তাতে হচ্ছে গিয়ে লগ্নে ছিল বৃহস্পতি, আমরা বৃহস্পতির ক্ষেত্রকেই লগ্ন নিলাম। আর কি হলো? মূল কুণ্ডলিতে চন্দ্রমঙ্গল যুক্ত ছিল। এখানে কি হলো? চন্দ্রের দৃষ্টি, চন্দ্রের উপরে মঙ্গল, চন্দ্রমঙ্গল ত্রিকোণে একই তত্ত্বের উপর রইল। আর কি হলো? লগ্নের সঙ্গে দ্বিতীয়, এই ঘরে শুক্র ছিল, এই মূল কুণ্ডলীটাতে লগ্নের দ্বিতীয় শুক্র ছিল। এখানে মূল কুণ্ডলীতে কি হলো? ষষ্ঠী অংশ কুণ্ডলীতেও দ্বিতীয় শুক্র রয়েছে। তাহলে মোটামুটি একটা কাছাকাছি কুণ্ডলী তৈরি করা গেছে, এবং একটা সম্পর্ক সেটা পাওয়া গেছে। এবং এই কারণে এটা হচ্ছে রেকটিফাইড টাইম। এবার কি করে করলাম? এটা করার রাস্তা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর। বারবার প্র্যাকটিস করতে হবে, আর বারবার কষে দেখতে হবে কোনটা বেটার। আমাদের জন্ম হরোস্কোপ এক্সপ্লোরার বা যে কুণ্ডলী আমরা ব্যবহার করি না কেন, সেই কুণ্ডলীটাকে আইডেন্টিফাই করতে হবে। তো গতকাল আমি একটি বার্থ টাইম রেকটিফিকেশন করেছি, গতকাল, ইয়াস গতকাল। তো এটা একটা বড় ক্লায়েন্ট, এর সঙ্গে আবার ডেলি প্রেডিকশন হবে, পুরো সপ্তাহের চুক্তি হবে। প্রত্যেক সপ্তাহে ইনি আমাকে 6 দিন বা 7 দিনের জন্য মাত্র 10,000 মুদ্রা প্রদান করবেন। এবং আমি হচ্ছে গিয়ে ওনার জন্য দেখে দেবো কোন দিনটা শুভ, কোন দিনটা অশুভ।
এবং এই কাজের উপরে বেস করে উনি হচ্ছে গ্যাম্বলিং করবেন। তো এবার যদি হলো গিয়ে আমি ওনাকে কতগুলো টাইম আর ডেট বলেছি, তো সেই টাইম আর ডেটে যদি ওনার গ্যাম্বলিং করে ফাইন্যান্সিয়াল গ্রোথ হয়, তাহলে উনি আহ কাজটা করাবেন। এবং সেটা হচ্ছে গিয়ে লং টার্মের জন্য করাবেন, এবং সেটা একটা এগ্রিমেন্ট হবে। আমি ওনাকে ডেলি প্রেডিকশন করে দেবো। প্রত্যেকদিন সকালবেলা আমাকে দিতে হবে যে কোন টাইম থেকে কোন টাইম শুভ, এবং এই টাইমে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। বা কোন টাইম থেকে কোন টাইম কোন দিন ইনভেস্ট করা যাবে না। উনি শেয়ারে ইনভেস্ট করবেন, এবং তার জন্য উনি আমাকে প্রতি সপ্তাহে 10,000 টাকা করে দিতে রাজি হয়েছেন। 10,000 টাকা মানে এমন বেশি কিছু নয়, এই $125 মতো ওনার হিসেবে। তাহলে বার্থ টাইম রেক্টিফিকেশন মোটামুটি বুঝতে পারা গেল। এরপরে আমরা D60 কুণ্ডলী থেকে গ্রহের বলবত্তা এবং শুভাশুভত্ব দেখব। তো আমরা দেখতে পাই যে লগ্নে রয়েছে বৃহস্পতি, কিন্তু জাতক পড়াশোনা করে না। লগ্নে এত বলবান বৃহস্পতি রয়েছে, জাতক কোথায় পড়ে শুনে ফাটিয়ে দেবে তা না করে জাতক মোটেই পড়ছে না। জাতককে পড়তে বলা হলে সে অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকছে, মোবাইল ফোনে সাংঘাতিক ভাবে কনসেন্ট্রেট করছে। এই সমস্ত ব্যাপারগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রহের বলবত্তা এবং শুভাশুভত্ব। এই কুণ্ডলীটা দেখে আমরা দেখছি 8 নম্বর ঘরে রাহু আছে। আমরা এটাকে চেঞ্জ করলাম। তাহলে চেঞ্জ করে কি করলাম, এই এটা আরেকটা কুণ্ডলীকে নিয়ে এলাম। এটা রেকটিফাইড কুণ্ডলী। এই যে কুণ্ডলী, যে ভদ্রলোকের নাম শান্তনু দে। 14/12/1979 ওনার জন্ম। রেকটিফাইড টাইম হচ্ছে রাত্রি 9টা 10 PM, প্লেস অফ বার্থ কলকাতা। তো এইখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই কুণ্ডলিতে আহ মঙ্গল, বৃহস্পতি, রাহু এরা এক জায়গায় রয়েছে। কোন গ্রহই যে বিরাট দুর্বল, বিরাট সর্বনাশ হয়ে গেছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে না। মঙ্গল, বৃহস্পতি এরা একটা খুব ঘনিষ্ঠ যোগ করেছে, যে যোগটার এফেক্ট পাওয়া যাবে, যে যোগটা হচ্ছে একটা পজিটিভ যোগ। তাহলে এই যোগটা কতটা এফেক্টিভ, আদৌ এই যোগটা যোগ হিসেবে রয়েছে কিনা, সেটা আমরা D60 কুণ্ডলিতে দেখতে পাবো। যে এখানে যোগ রয়েছে, এই যোগে এই লোকটার কুণ্ডলিতে বৃহস্পতির দৃষ্টি শুক্রের উপরে পড়েছে। এই দৃষ্টি কতটা এফেক্টিভ, সেই কম্বিনেশন আমরা ষষ্ঠী অংশ কুণ্ডলিতে পাবো। কারণ হচ্ছে এখানে বৃহস্পতি শুক্র যুক্ত হয়েছে। তার মানে এই দৃষ্টি হচ্ছে গিয়ে সত্যি সত্যিই এফেক্টিভ। আমাদের মূল কুণ্ডলিতে ষষ্ঠে শুক্র রয়েছে। ষষ্ঠে শুক্র মানে হচ্ছে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব, তার সঙ্গে হচ্ছে গিয়ে ভালোবাসার জিনিস নষ্ট হওয়া, প্রিয় বস্তুর হানি, অর্থনৈতিক প্রতারণা ইত্যাদি, চুরি, জিনিসপত্র চুরি যাওয়া, প্রতারিত হওয়া, এই সমস্ত ব্যাপারগুলো হয়। তাহলে এই যে শুক্র ষষ্ঠে আদৌ শুক্রটা ষষ্ঠে শুক্রের এফেক্ট দিচ্ছে কিনা, সেইটা আমরা D60 কুণ্ডলী থেকে দেখতে পাবো। তাহলে D60 কুণ্ডলীতেও দেখতে পাওয়া যাচ্ছে যে এই মানুষটার ষষ্ঠেই শুক্র রয়েছে। সুতরাং এই মানুষটার শুক্রটা অ্যাকচুয়ালি ষষ্ঠেরই ফল দেবে। পরিষ্কার হলো? এই কুণ্ডলিতে তৃতীয় রয়েছে শনিদেব।
তাহলে তৃতীয় শনিদেব তো মোটামুটি বলবান হয়। আমরা জানি তৃতীয় ভাবস্থ শনিদেব মানে বেশ বলবান, শক্তপোক্ত, শক্তিশালী শনিদেব। তাহলে এই যে শনিদেব বলবান হয়েছে, আদৌ কি সেটা বলবান? শনিদেব কতটা ঠিকঠাক? তৃতীয় শনিদেবকে বলা হয় যে শনিদেব বলবান হতে পারে। তাহলে এখানে চন্দ্র, শনি, রাহু যুক্ত হয়ে আছে। তাহলে এখানে কিন্তু এই লোকের মধ্যে রাহু, চন্দ্র এবং শনিকে অ্যাপ্লিক্ট করেছে। তাহলে এর শনিকে আমরা যতটা ভাবছিলাম বলবান, রাহুর দৃষ্টি মূল কুণ্ডলিতেও রয়েছে, এবং রাহুর দৃষ্টি মূল কুণ্ডলিতে থাকার কারণে এইখানে দেখুন রাহুর দৃষ্টি শনির ওপর রয়েছে, আর এখানে তো শনি চন্দ্র জুড়েই গেছে। তাহলে এইটার কারণে কি হয়েছে? এর কারণে জাতকের শনিটা দুর্বল হয়েছে, অস্থি সংক্রান্ত পীড়ার সম্ভাবনা বেড়েছে, এবং স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি এসছে। বোঝা গেল? এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যমজ সন্তানের মধ্যে পার্থক্য। তাহলে এই জায়গাটা খুব ভালো করে আপনাদেরকে বুঝতে হবে। আমাদের কাছে দুইখানা অপশন আছে। প্রথম অপশন হচ্ছে দ্রেক্কান কুণ্ডলিতে দেখতে পাবো। দ্বিতীয় অপশন দেখতে পাবো ষষ্ঠী অংশ কুণ্ডলিতে। দ্রেক্কান কুণ্ডলীর থেকে আমার ষষ্ঠী অংশ কুণ্ডলীটাকে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি শুভ মনে হয়। দ্রেক্কান কুণ্ডলিতে কি করে দেখা হয়? প্রথম জাতকের যেটা জন্ম লগ্ন, দ্রেক্কান কুণ্ডলিতে তার ঠিক তৃতীয় লগ্নটাকে লগ্ন ধরা হয়। তাহলে ওইটাতে আমরা যাচ্ছি না, আমরা ডি60-তে আসছি। ডি60-তে আমাদের এখানে দেওয়া রয়েছে যে একজনের জন্ম টাইম হচ্ছে গিয়ে 9টা 21, আর একজনের হচ্ছে 9টা 27। মোটামুটি 2 মিনিট 2.5 মিনিটের ডিফারেন্সে আমাদের জন্ম লগ্নটা চেঞ্জ হয়ে যায়। তো এখানে তো অনেকটা ডিফারেন্স, প্রায় 6 মিনিট। তার জন্য এর লগ্ন দুটো চেঞ্জ হয়ে গেছে। তাহলে একটা মজার জিনিস হচ্ছে কি, যমজ বাচ্চার ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে তাদের বাবা মা একই। যমজ বাচ্চার ক্ষেত্রে জেনারেলি পরবরিশ একই টাইপের হয়। এদের জীবন একইভাবে শুরু হয়। কোনো কোনো সময় চাকরি আলাদা আলাদা দেখতে পাওয়া যায়, কিন্তু তাহলেও এরা মোটামুটি একই টাইপের মেন্টালিটিতে বিলং করে, কারণ এদের এডুকেশন, এদের শিক্ষা, সেগুলো একই টাইপেরই হয়। তাহলে সেরকম যদি হয়, তাহলে মোটামুটি এদের মধ্যে একটা মিল থাকবে। সেই মিল আমরা পাচ্ছি। এবার আমাদের কাছে দুইখানা লগ্ন আসবে। তাহলে ডি60-তে যে আমরা দুইখানা লগ্ন পেলাম, তার মধ্যে একটা হচ্ছে ধনু লগ্ন, লগ্নে শুক্র, আর একটা হচ্ছে কুম্ভ লগ্ন। আপনারা দেখতেই পাচ্ছেন একটা লগ্ন এসছে এই টাইমটা দেওয়াতে ষষ্ঠী অংশ কুণ্ডলিতে ধনু লগ্ন,
আর একটা এসছে কুম্ভ লগ্ন। তাহলে এই ধনু লগ্ন আর কুম্ভ লগ্ন, এই দুটো লগ্নকে লগ্ন হিসেবে আমরা ধরবো। তাহলে বড় যেটা, সেটার লগ্ন হচ্ছে ধনু লগ্ন। তাহলে ইন জেনারেল বৃশ্চিকের ক্যারেক্টারিস্টিক্স এর সঙ্গে বড়টাকে যখন আমরা বিচার করব, তখন সেইটার লগ্নটাকে এইটা ধরে নেব। আর যখন ছোটটাকে বিচার করব, তখন সেইটার লগ্নটাকে এইটা ধরে নেব। তাহলে এবার যদি আমাকে বলে যে এই দুজনের মধ্যে, দুই যমজ বাচ্চা দুটোর মধ্যে কোনটা চাকরি পাবে তাড়াতাড়ি, তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে এই বড়টা চাকরি পাবে তাড়াতাড়ি। কারণ বড়টার একাদশে রবি বুধ এই সমস্ত কম্বিনেশন তৈরি হয়েছে। বড়টার ক্ষেত্রে দশম ভাবে, বড়টার ক্ষেত্রে দশম ভাবে এই বিরাট কম্বিনেশন তৈরি হয়েছে। ফলে বড়টার চাকরি পাওয়ার সম্ভাবনা এইটা অনেক দ্রুত। ছোটটার ক্ষেত্রে কি হচ্ছে, ছোটটার ক্ষেত্রে এই কম্বিনেশনটা 8 নম্বর ঘরের সঙ্গে ক্লিক করছে। ফলে এর চাকরি পাওয়ার প্রবণতা কিন্তু কমবে। এবার যদি বলে কার সেভিংস বেশি হবে, তাহলে এইবার এই ক্ষেত্রে প্রবলেম তৈরি হয়ে যাবে। কারণ বড়টার ক্ষেত্রে দ্বিতীয় রয়েছে বৃহস্পতি, কিন্তু রাহু যুক্ত। আর ছোটটার ক্ষেত্রে দ্বিতীয়পতি বৃহস্পতি দ্বাদশে রয়েছে, রাহু যুক্ত। তাহলে ছোটটার ক্ষেত্রে খরচ হবে অনেক বেশি, কিন্তু সেভিংস কোনোটার ক্ষেত্রেই ভালো হবে না। তাতেও যদি বলা হয় কে 2 পয়সা বেশি রাখতে পারবে, তাহলে অবশ্যই বড়টা 2 পয়সা বেশি রাখতে পারবে। পরিষ্কার হলো? না স্যার, ব্যাপারটা ডিফারেন্সিয়েট কি করে করলেন আমি বুঝতে পারলাম না, একবার একটু বললে ভালো হতো। আমি কিছুই করিনি। আমি হচ্ছে গিয়ে এর লগ্নটাকে বার করেছি। আমি যখন দুটো কুণ্ডলী বানিয়েছি, দুটো কুণ্ডলিতে লগ্ন সেম এসছে, বৃশ্চিক লগ্ন, কিন্তু D60 যে লগ্নটা, সেটা চেঞ্জ হয়ে গেছে। সেটা তো স্যার একটার জন্য হলো, তাহলে আর একটা কি করে বার দুটোর করছেন? লগ্ন তো আলাদা হলো। একটার 9টা 21-এ জন্ম, আর একটার 9টা 27-এ জন্ম। দুজনের জন্ম একই টাইমে হলে সেটাও কি এই প্রসেস? একই টাইমে হয় না তো। 2 মিনিট থেকে 27 মিনিট পর্যন্ত, 27 মিনিট পর্যন্ত ডিফারেন্স পাওয়া গেছে। মানে রেকর্ডেড যেটা, সেটা হচ্ছে 2 মিনিট থেকে 27 মিনিট পর্যন্ত। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে তাহলে আহ, প্রথম ও দ্বিতীয়টা মানে প্রথমটার লগ্ন কোনটাকে ধরছেন আর যেটা লগ্ন বেরোচ্ছে, দ্বিতীয়টার কোনটাকে ধরছেন, ব্যাপারটা একটু যেটা গন্ডগোল লগ্ন হয়ে গেল। বেরোচ্ছে সেটাই তার লগ্ন। আমার D60, জন্মকুণ্ডলীতে লগ্ন বেরিয়ে। দেখুন জন্মকুণ্ডলীতে লগ্ন হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিকটা হচ্ছে ওর বেসিক ক্যারেক্টার। এই হুম বৃশ্চিকটাই ওকে নির্দেশ করবে। এইবার যখন আমি কম্প্যারিজনে আসবো, আমাকে তো কম্পেয়ার করতে হবে। দুজনেরই হুম বেসিক ক্যারেক্টারিস্টিক্স বৃশ্চিকের মতোই হবে, কারণ দুজনেরই লগ্ন হুম বৃশ্চিক। কিন্তু যখন দুজনের মধ্যে কম্পেয়ার করব, কে খেলাধুলা, কে খেলাধুলায় ভালো হুম হবে, হুম হুম তাহলে এইখানে একজনের লগ্ন আর একজনের লগ্ন আসবে এইখানে। এবার এই লগ্নটা কি করে বার করেছি, এই যে হুম। টাইমটা আর ডেটটা আমি কুণ্ডলিতে পুট করাতে, আমার একবার এই লগ্নটা এসছে, আর একবার এই লগ্নটা এসছে। যখন আমি 9টা 21 পুট করেছি, তখন ষষ্ঠী অংশ কুণ্ডলী ধনু লগ্ন দেখিয়েছে। যখন 9টা 27 পুট করেছি, তখন ষষ্ঠী অংশ কুণ্ডলী কুম্ভ লগ্ন দেখিয়েছে।
আচ্ছা, এটা ষষ্ঠী অংশ কুণ্ডলী ধরে বিচার হ্যাঁ, হচ্ছে, আচ্ছা। এবার এই লগ্নটাকে আমি নিয়ে চলে এসেছি কোথায়, আমার জন্মকুণ্ডলীতে। লগ্ন। তাহলে এবার খেলাধুলার ক্ষেত্রে যদি বিচার করা হয়, একজনের ক্ষেত্রে অষ্টমে নিচস্থ মঙ্গল, আর একজনের ক্ষেত্রে আহ ষষ্ঠে নিচস্থ মঙ্গল। তাহলে এখানে দুজনের একজনও খেলাধুলাতে ভালো হচ্ছে না, কিন্তু তুলনামূলকভাবে যেটার ধনু লগ্ন এসছে সেটা খেলাতে তুলনামূলকভাবে বেটার, কারণ সেটার হচ্ছে গিয়ে ষষ্ঠে মঙ্গল আর এটার হচ্ছে গিয়ে অষ্টমে মঙ্গল। আচ্ছা, হ্যাঁ, এবার ক্লিয়ার। এবার বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, এবার ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার এইটা নিয়ে কি প্রশ্ন আছে সেটা একটু বলুন। স্যার স্যার হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি সিজারের বাচ্চাগুলোর কি জন্মের টাইমের পার্থক্য কতটা হতে পারে? এইটা তো এখন কিছু কিছু জায়গাতে করছে কি, সিজারের ভিডিও তুলে দিচ্ছে, ভিডিও তুলে দিয়ে দিচ্ছে, তখন আর কোনো পার্থক্যই থাকছে না। আচ্ছা আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে কি দুটোর একই হবে? না, একই তো হবে না, দুটো বের করতে আলাদা আলাদা বের করবে, দুটোর পজিশন আলাদা। হুম, এক কখনোই হবে না। আচ্ছা। স্যার, হ্যাঁ, বলছি, আচ্ছা তাহলে যদি টেস্ট বেবি হয়, তাহলে তার ডেট অফ বার্থ কিভাবে, মানে টাইমটা কি রকম ভাবে ধরতে হবে? কি বেবি? টেস্ট টিউব বেবি যেটা হয় না। ও, ও যখন হবে তখন ধরবেন, তার বাদ দিয়ে তো আপনার কাছে কোনো অপশন নেই। যখন সে ভূমিষ্ঠ হয়েছে তখন তার হবে। আচ্ছা, আচ্ছা। এবার বেসিক্যালি আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা ব্যতিক্রম গুলোকে খুঁজে বার করার চেষ্টা করি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হুম, যেটা করা দরকার সেটা হচ্ছে আমাদের জেনারেল প্রেডিকশন গুলো কিভাবে করব সেইগুলোকে আইডেন্টিফাই করা দরকার। হুম, হুম, এরকম হুম। টুকটাক থাকবে। টেস্ট টিউব কটা আসছে আমাদের কাছে আসে? না না, একদমই নেই। Just- আমার তো লাগে না যে আমি একটাও পেয়েছি। না না, এটা পাওয়ার সম্ভাবনা সত্যিই খুব কম, কিন্তু আইভিএফ পেয়েছি। নেই ব্যাপারটা। এখন তো সব আইভিএফ হয়, এখন তো টেস্ট টিউব বেবির কনসেপ্টটাই নেই, এখন তো আইভিএফ হচ্ছে। এবার সেটাও আমি জানি না যে কোনটা কিরকম। তো যাই হোক, আহ এগুলোর তো খুবই জটিল তত্ত্বের আলোচনা। হুম, এক্স্যাক্টলি কোন বিষয়টা আসবে, কোন বিষয়টা গুরুত্ব পাবে, এগুলোকে আইডেন্টিফাই করা মুশকিল। বাট তাহলেও আপনার হাতে যদি একটা টুল থাকে, একটা প্রসেস যদি আপনি জানেন, তাহলে কিছুটা সমাধান সূত্র বার করবার চেষ্টা সেটা আপনি করতে পারবেন। বোঝা গেল? আর কারোর কোনো প্রশ্ন?
স্যার, হ্যাঁ, যে সময় নিষেক হয় সেই সময়ের উপর কি কোনো কিছু নির্ভর করে? হ্যাঁ, ওরে বাবা, আমাদের যে 16টা সংস্কার আছে তার মধ্যে প্রথম সংস্কারটাই হচ্ছে গর্ভাধান। কিন্তু যন্ত্রণাটা হচ্ছে আপনি বলতে পারবেন না কোন টাইমে নিষেকটা হয়েছে। এটা কে বলছেন? ব্যাপারে একটু আলোচনা করলে খুব ভালো হতো। কে বলছেন? আমি কৃষ্ণ বলছি। হ্যাঁ, এই আলোচনার দক্ষিণ আপনি কিছু দিনাজপুর। আলোচনা পাবেন না। এই আলোচনাগুলো হচ্ছে গিয়ে কিছু অতি বুদ্ধিমান লোকের কাছে আপনি পাবেন। কারণটা কি? কারণটা হচ্ছে এই আলোচনার কোনো বেসও নেই, কোনো ভিত্তিও নেই। আচ্ছা আচ্ছা। কারণ আপনি কিসের বেসিসে আলোচনাটা করবেন? আলোচনা করার কোনো জায়গা নেই। কেন জায়গা নেই? কোন মানুষ বলতে পারবে তার কোন নিষেধ হয়েছে? বা তিথির উপর অনেক কিছু নির্ভর করে। তিথির উপর কি করে নির্ভর করে? একজন মানুষের সঙ্গে আর একজন মানুষের সম্পর্ক হলো, এবার সে কি করে আইডেন্টিফাই করবে যে সেই মানুষটার হচ্ছে গিয়ে ওই টাইমে নিষেধ হয়েছে? নিষেধটা কোন টাইমে হলো? তাদের তো ধরুন সব সম্পর্ক একটা টাইমে হলো, যে তার কিছু হচ্ছে গিয়ে শুক্রাণু তার হ্যাঁ, যোনিপথে নিক্ষিপ্ত হলো। এবার নিষেধটা কোন সময় হলো? এবার মোটামুটি সেটা তো ঠিকই। 1 ঘন্টা থেকে 23 ঘন্টা 24 ঘন্টার মধ্যে নিষেধ হতে পারে। এবার কোন টাইমে হলো নিষেধটা বলুন? এইটা হচ্ছে একটা সম্পূর্ণ সে গিমিক। তো ঠিক। গিমিক মানে হচ্ছে মানুষকে একটা ইয়ে করে রাখা, যে এইটা যদি তুমি বলতে না পারো তাহলে তোমার আমি প্রেডিকশন করতে পারবো। এবার এইখানটাতে বলছে হুম, যে অঙ্ক কষে নাকি সেটাও বার করা যাবে যে কোন সময় এক্স্যাক্টলি নিষেধটা হবে। তো সত্যি সত্যি কথা বলতে সেই সমস্ত অঙ্ক নেই, আর থাকলেও সেসব মিলবে না। যারা বলেন তারা আপনাদেরকে মিসগাইড করার চেষ্টা করেন। আর সহজ পরিষ্কার কথা। আচ্ছা। এবার এই যে বার্থ টাইম রেকটিফিকেশন, এটা কিছু কিছু ক্ষেত্রে দরকার আছে, দরকার নেই বলবো না, কিছু কিছু ক্ষেত্রে দরকার আছে, কাজে লাগে। আর বেশিরভাগ ক্ষেত্রে বার্থ টাইম রেকটিফিকেশনের কিছু দরকারই হবে। প্ল্যানেট টু প্ল্যানেট যে ট্রানজিট ক্যালকুলেশন, তার উপরে বেস করে ম্যাক্সিমাম প্রেডিকশন হয়। যাই হোক, আপনারা যখন ফিল্ডে কাজ করবেন, আশা করি আপনারা অনেকেই ফিল্ডে কাজ করতে শুরু করেছেন, এবং ফিল্ডে যখন আপনারা কাজ করতে শুরু করবেন বা করেছেন, সেই সময় আপনারা বুঝতে পারবেন যে বেসিক্যালি বিচারটা কিভাবে হয় বা বিচারটা কিভাবে করা যেতে পারে। না এত সময় আপনাকে ক্লায়েন্ট দেবে, না কিছু করতে ইয়ে করবে। তো আমরা আজকে একটা কুণ্ডলী আপনাদের সঙ্গে শেয়ার করি। স্যার, হ্যাঁ, দত্তক নেওয়ার ক্ষেত্রে দত্তক নেওয়া বাচ্চাদের মানে লগ্ন চার্ট বার করার পদ্ধতিটা। আইডেন্টিফাই করতে পারবেন না তো কোন সময় তাকে তার ঘটনাটা ঘটেছে। এবার এই ক্ষেত্রে এখন যারা দত্তক নিচ্ছে তাদের ক্ষেত্রেও মোটামুটি বার্থ টাইম বার্থ ডেট এগুলো দিয়ে দিচ্ছে। কারা থেকে তো অনেককে দিয়েও দেয়, কারা বলে একটা অর্গানাইজেশন আছে, তারা দত্তক দেয়, মানে তাদের কাছে বাচ্চা পাওয়া যায়। তারা তো অনেকের ক্ষেত্রে দিয়ে দেয় যে কোন টাইমে ডেট অফ বার্থ টাইম রয়েছে। কিন্তু যে টাইমে এই বাচ্চাটার জন্ম হয়েছে, যেটা এর বেসিক ক্যারেক্টারিস্টিক্স, সেইটা তো পাওয়া সম্ভব নয়। এবং সেই ক্ষেত্রে এই বাচ্চাগুলোর অ্যাকচুয়ালি হাত দেখেই বিচার করা উচিত। এছাড়া এদের প্রপার বার্থ টাইম এইটা ক্যালকুলেট করতে গেলে বার্থ টাইম রেকটিফিকেশন ছাড়া কোনো রাস্তা নেই। তাহলে এইবার এর একটা ফিকটিশিয়াস জন্মকুণ্ডলী বানাতে হবে অ্যাপ্রক্সিমেট এর আহ ইয়ে দেখে, এর বয়স মোটামুটি একটা আন্দাজ করে, এর হাতের রেখা, শরীরের কিছু লক্ষণ, সেইগুলো দেখে একটা জন্মকুণ্ডলী তৈরি করতে হবে। এবার সেই জন্মকুণ্ডলী সাপেক্ষে একটা দশা বেরোবে। এবার সেটা জীবনের ইভেন্ট গুলোর সাপেক্ষে
ম্যাচ করাতে হবে। ধরুন পাস করলো, কিরকম রেজাল্ট করলো, ভালো হলো না খারাপ হলো, চরিত্র কিরকম, এইরকম প্রত্যেকটা ছোট ছোট ব্যাপার সেইগুলোর সঙ্গে ম্যাচ করাতে হবে। এবং যারা আমার কাছে হস্তরেখার ক্লাস করেছেন তারা দেখেছেন যে আমরা একটা হস্তরেখার সাহায্যে প্ল্যানেটারি ম্যাপ তৈরি করার চেষ্টা করি। সেই ম্যাপটাও বানাতে হবে, বানিয়ে এর বার্তা খুঁজে বার করবার চেষ্টা করতে হবে। অতিশয় লেন্দি প্রসেস, তবে লেগে থাকলে পরে হয়ে যাবে। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। তবে করাটা কিন্তু খুব মানে খুব ডিফিকাল্ট। আচ্ছা আমি আমি একটা, একটা বাচ্চাকে পেয়েছিলাম, হ্যাঁ, তার তারটা মানে যেই সময় এসেছিল সেই সময় হুড়ারি করেছিলাম, অনেকটাই মিলেছে। যে সময় ছিল সেটা তো পুরো মিলবে, সেটা তো হোরানি। হ্যাঁ, সেই হুড়ারি করেই ওটা বলেছি। এটা তো আপনার মিলবেই, এটা তো পুরোপুরি আলাদা। কিন্তু আপনি চার্ট তো ওইভাবে পাবেন না। এবার না, সেই চার্ট ক্ষেত্রে আপনাকে ওই ওই প্রসেসে যদি আপনি চার্ট বানাতে চান তাহলে ওই ব্যাক ক্যালকুলেশন করতে 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 যেতে হবে। আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস আপনি বললেন, সেটা হচ্ছে হোরারি। হোরারি কুণ্ডলীটা যে মুহূর্তে আপনার কাছে এসছে হুম, সেই কুণ্ডলীটা কিন্তু ভীষণ কার্যকরী, সেটা ওর জন্ম কুণ্ডলীর সঙ্গে ম্যাচ করবে, হুম। কাছাকাছি ম্যাচ করবে। কারণ ওর জন্ম কুণ্ডলীটাই এখানে হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, ওই হোরারিটাই ওর ম্যাচ করেছিল, যা বলেছি মানে সবগুলোই মিলেছে। না মিলবে তো বটেই। হুম, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি একটা কুণ্ডলী শেয়ার করেছি, একটুখানি দেখুন। এটা খুব আনকমন কুণ্ডলী শেয়ার হয়েছে। স্যার বড় হয়ে গেছে, বড় হবে কেন? শুধু বাপসলিত কুণ্ডলী দেখা যাচ্ছে। ওটা আপনার মোবাইলে বড় হয়ে গেছে, ছোট করে নিন। ও আচ্ছা। তো এইটা, এই ডেট অফ বার্থ আর টাইমটা লিখে রাখুন, এরকম কুণ্ডলী পাবেন না। 16/10/1988, 10টা 50 AM, প্লেস অফ বার্থ হচ্ছে কলকাতা। দেখেছেন, ইয়ে করেছেন?
তো আমাদের বেশ কিছু সময় কোনো প্রেডিকশন মেলে না যে সমস্ত কুণ্ডলিতে। তো এইটা হচ্ছে সেরকম একটা কুণ্ডলী। এই কুণ্ডলীটা দেখে আমাদের চাকরি বা ব্যবসা সম্পর্কে কোনো ধারণা আসতে পারে? স্যার এই কুণ্ডলী দেখে তো চাকরি করবে এরকম বোঝা যাচ্ছে, দশমপতি দশমে রবি বুধ হ্যাঁ, যুক্ত। একদমই তাই। এইবার ভদ্রলোক হচ্ছে জন্মান্ধ এবং 100% ব্লাইন্ড। এবার ওনার সঙ্গে যে মেয়েটির বিয়ে হবে তিনিও জন্মান্ধ এবং 100% ব্লাইন্ড। এইটা হচ্ছে কি এটা কিন্তু অবাক হওয়ার মতন কিছু না। এবার হচ্ছে অবাক হওয়ার বিষয়টা, ভদ্রলোক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হ্যালো? আর ভদ্রলোকের পেশা হচ্ছে, ভদ্রলোক বিজনেস করেন এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে উনি এক্সপোর্ট করেন। তাহলে এই কুণ্ডলিতে কিছু মিলবে? সবাই চুপ করে গেলেন কেন? স্যার চুপ করে প্রজেশ্বর বাবু, আপনার গলার স্বর আপনার নেটওয়ার্কের ডিলে হওয়ার জন্য এত স্লো আসছে যে সেটা নেওয়া যাচ্ছে না, মানে বোঝা যাচ্ছে না। স্যার, হুম। আহ, আপনি কি কোশ্চেনটি করলেন আরেকবার একটু বলুন। বললাম আপনারা সবাই চুপ করে গেলেন কেন? স্যার ফরেন কোম্পানির সাথে কিছু কাজ করে? না, এ হচ্ছে এক্সপোর্ট করে। এ এক্সপোর্ট? এক্সপোর্ট করে, হ্যাঁ। অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, এরকম বিভিন্ন প্রোডাক্ট প্ল্যাটফর্মে এ এক্সপোর্ট করে। এর যে কোম্পানি, সেখানে জনাকুড়ি লোক আছে, তারা প্যাকিং করে, ব্যবস্থা করে, সমস্ত কিছু করে। আর ব্যবসাটার মালিক হচ্ছে। তো আমি ভদ্রলোককে মানে জিজ্ঞেস না করে পারলাম না যে আপনি তো দেখতে পারেন না, তাহলে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা করলেন কি করে? মানে ভদ্রলোক তো রীতিমতো আমার উপর রেগে গেলেন। বলছে, চোখ থাকলেই কি সব মানুষ সব দেখতে পায়? দেখার জন্য চোখটা কতটা জরুরি। আমি বললাম, ওরে বাবা রে, এই তো আমি বলেছি। এও বলছে, আপনি যে আমাকে মেসেজ করেছেন, আমিও আপনাকে রিপ্লাই করেছি, আপনার কখনো মনে হয়েছে
এই দীর্ঘ কনভারসেশনে আপনি চোখে দেখতে পাই না। বললাম না। বলছে একটা বানান ভুল হয়েছে। বললাম না। বলছে তাহলে আমি দেখতে পাই বা না পাই, তার সঙ্গে আমার পড়াশোনার কি সম্পর্ক? এবং উনি বিটেক। তাহলে স্যার কি করে করে স্যার কাজকর্মগুলো, লেখালেখি? কাজকর্মগুলো হচ্ছে গিয়ে টেকনোলজির সাহায্যে করে। এবং এর হচ্ছে কি, আমি যেটা বুঝলাম এর সাথে কথা বলে, এর মাইন্ড পাওয়ার বিশাল। এ অনেক মনে রাখতে পারে। মানে খাতায় যেমন আমরা লিখে রাখি, এ তেমনি স্টেপ বাই স্টেপ মনের মধ্যে রেখে দিতে পারে। এই এবিলিটি এর মধ্যে আছে। আর বাকিটা হচ্ছে গিয়ে, এর কাছে যে মেসেজ আসে সেগুলো হয়তো ভয়েস ইয়ে হয়, ভয়েস প্রম্পট হয়, তার এগেনস্টে এ রিপ্লাই করে। বা এর কোনো অ্যাসিস্ট্যান্ট আছে, সেই অ্যাসিস্ট্যান্টের থ্রুতে এই কাজটা করায় খুব বিশ্বস্ত কোনো মানুষ। মানে কিছু না কিছু একটা সিস্টেম তৈরি করেছে, যেটা এর ব্রেন আর অন্য কোনো মানুষের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কে কাজে লাগিয়ে, যার ফলে এদের কাজগুলো হয়ে যায়, মানে কাজগুলো করতে পারে। অদ্ভুত না কম্বিনেশন? স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনি বলেন মুখস্থ বিদ্যা খুবই ভালো। এক্ষেত্রে দ্বিতীয় পতি শনি চন্দ্রযুক্ত হয়ে লগ্নে, ষষ্ঠে বৃহস্পতি দুস্থানস্থ, তাহলে মুখস্থ বিদ্যা এত স্ট্রং কি করে হতে পারে? এর কুণ্ডলী তো সেই সমস্ত হিসেবের ঊর্ধ্বে। এ তো জন্মান্ধ। এর তো রবি বর্গোত্তম হয়েছে। তাহলে রবি বর্গোত্তম হয়ে রয়েছে, তো এমন কোনো কম্বিনেশন তো এখানে নেই যার কারণে লোকটা জন্ম থেকে অন্ধ হয়ে যাবে। এবং অন্ধ তো অন্ধ, 100% ব্লাইন্ড। তাহলে স্যার এই চার্ট দেখে চুপ করে থাকা ছাড়া কোনো উপায় নেই। কিছু করার নেই তো। এবং এটা ভদ্রলোকও জানে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেন কি করে? এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার যোগ আছে। নবমে কেতু শুক্র বসে আছে, উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে গেছেন। তাহলে এরকম হচ্ছে গিয়ে প্রচুর কুণ্ডলী আমাদের চোখের সামনে আসবে, যেগুলোর কোনো প্রপার সলিউশন, কোনো প্রপার আইডিয়া সেগুলো আমরা খুঁজে পাবো না। যেগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো না যে ব্যাপারটা কি, কেন এরকম হয়েছে।
স্যার, হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল আর কি। বলো। বলছি স্যার, পূর্ণিমার দিনে কি বিয়ে করা যায়, বা পূর্ণিমার দিনে বিয়ের ডেট পড়লে কি সেই দিনে কি বিয়ে করা শুভ? কেন, বিয়ে করা তো খুবই ভালো পূর্ণিমা। না, চাঁদের অনেক সঙ্গে সময়। বৃহস্পতির কন্ডিশনটা একটু দেখে নিতে হবে, তাহলেই হবে। আচ্ছা, আচ্ছা, সাধারণত এমনি কোনো সমস্যা নেই, তাই তো? না না, কেন সমস্যা থাকবে? আচ্ছা, ঠিক আছে স্যার। যাই হোক, আর কারোর কোনো প্রশ্ন? আমি বলবো। হ্যাঁ, নিশ্চয়ই। আহ, আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিলেন। উনি স্পার্ম ডোনেট করেন। তা ওনার 15 বছর বাদে মনে হয়েছে উনি যতজনকে স্পার্ম ডোনেট করেছেন, ওনার জানার ইচ্ছে হয়েছে যে উনি কার কার বাবা। তাই এটা তো নিশ্চয়ই বলা সম্ভব নয়। আমি তো পারিনি। এটার কি কোনো সমাধান আছে? না না, ওনাকে ইয়ে করতে হবে, সোজা গিয়ে ওনাকে দেখাতে আমি হবে। বলেছি, আমি সেটাই বলেছি যে সাইকোলজি আমি। ডাক্তার দেখিয়ে বাড়ি চলে আসতে হবে। হুম, হুম, ঠিক আছে। এটা ছাড়া কিছুই করবার নেই, কারণ এটা কোনোদিন পসিবল নাকি? অ্যাস্ট্রোলজির তো একটা লিমিট আছে। হ্যাঁ, আমি ওইটাই বলেছি যে যেখানে অ্যাকচুয়ালি ওই আপনি ডোনেট করেছেন যেখানে, সেখানে গিয়ে একমাত্র জিজ্ঞাসা করুন, তারাই বলতে পারবে। এটা অ্যাস্ট্রোলজারের কাজ নয়। এছাড়া তো আর আমি কোনো উত্তর খুঁজে পাইনি এটার। না না, এর কোনো উত্তর তো হবেই না। মানে চাইলেই তো যা খুশি হচ্ছে গিয়ে আর কি করা যাবে না। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। এরকম প্রচুর লোকের অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। স্যার বুধাদিত্য যোগ থাকলে কি একটু কথা বেশি বলে? বুধাদিত্য যোগ থাকলে কথা বেশি বলার টেন্ডেন্সি থাকবে। তার থেকেও বেশি যেটা হবে সেটা হচ্ছে জোরে কথা বলার টেন্ডেন্সি। সাধারণত এদের বাক্য স্পষ্ট হয় সাধারণত, তবে বুধাদিত্য যোগে আমি তোতলাও দেখেছি। মুখস্থ স্যার বিদ্যাও বেশি বলছি থাকে? যে আপনি কিছু দিয়েছিলেন, যেগুলোর অ্যান্সার এখনো স্যার পাইনি, সেগুলো একটু দিলে ভালো হতো। কোনগুলো? ডিসেম্বর মাসে, ডিসেম্বর মাসে স্যার কিছু কোশ্চেন দিয়েছিলেন, মানে ছবি দিয়েছিলেন যেগুলো আমরা করে রেখেছি। তার অ্যান্সার গুলো কি সঠিক, কতটা সঠিক হয়েছে সেটা এখনো বুঝতে পারিনি। আচ্ছা, ওই আনসার গুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে। স্যার, আমার একটা বুধাদিত্য যোগ মুখস্থ বেশি হয়, বেশি থাকে? হ্যাঁ, বলছি বুধাদিত্য যোগ থাকলে মুখস্থ বিদ্যা বেশি হয়? সাধারণত তো যোগটা স্যার দেখতে হবে সেই বুধাদিত্য যোগটা মুখস্থ বিদ্যার সঙ্গে কানেক্টেড হয়েছে কিনা। সব সময় কিন্তু এরকম হবে না, কখনো কখনো দেখতে পাওয়া যায়। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলুন। স্যার, আমার কাছে একটা ফিমেল চার্ট আছে, মানে ওর ওই বাচ্চার ইস্যু হচ্ছে, হ্যাঁ, মানে আসছে না বা নেবে কখন, এইরকম প্রশ্নটা। তো স্যার, ও একটা প্রশ্ন, সেটা হচ্ছে দ্বাদশপতি আর অষ্টমপতি নক্ষত্র বিনিময় হয়েছে, ঠিক আছে? আচ্ছা। আর মানে আমি বলি আপনাকে, সেটা হচ্ছে কর্কট লগ্ন, দ্বিতীয় রাহু, চতুর্থে রবি, পঞ্চমে বুধ, ষষ্ঠে মঙ্গল শুক্র, আর হচ্ছে সপ্তমে বৃহস্পতি ইউরেনাস নেপচুন।
অষ্টমে কেতু, নবমে শনি আর হচ্ছে আপনার দশমে চন্দ্র। তো ও বাচ্চার জন্য খুব সাফার করছে। তো ওর কি বাচ্চা এইটা হবে না? হাজবেন্ড ওয়াইফ দুজনেরই হচ্ছে কি চার্ট দেখুন, ঠিক আছে? তার সঙ্গে আপনারা হচ্ছে ওই D7 চার্টটাকে দেখুন, আর দশাও কি চলছে সেটাও একবার দেখুন। দেখলে পরে আপনি মোটামুটি বুঝতে পারবেন পঞ্চম হচ্ছে। পতি সমস্যা হয় স্যার? হ্যাঁ, শুনতে পেলাম না। বলছি পঞ্চমপতি ষষ্ঠে বসে আছে মঙ্গল, সেটাও একটা। না, দুজনের কুণ্ডলী দেখুন, আর আপনাদের তো ওভারল্যাপিং করানো হচ্ছে, দুটোকে একটু ওভারল্যাপ করিয়ে দেখুন একজনের কুণ্ডলী আর একজনের উপরে ডিস্টার্ব করছে কিনা। যদি সেরকম হয় তাহলে সেইভাবে হচ্ছে প্রেডিক্ট করবেন। তবে জেনারেলি পঞ্চমপতি ষষ্ঠে থাকলে খুব সমস্যা হওয়ার কথা নয়। হুম। যা কম্বিনেশন বললেন তাতে বাচ্চা হওয়া উচিত। বাকিটা ওই D7 কুণ্ডলী দেখবেন, নবাংশ কুণ্ডলী দেখবেন, দশা দেখবেন, এগুলো দেখে তারপরে হচ্ছে গিয়ে তাকে প্রেডিক্ট করুন। কমপ্লিকেশন বাড়লে আমাদের অপশন গুলোকেও বাড়াতে হবে। ঠিক আছে যাই স্যার। হোক, আমাদের D60 পার্ট স্যার একটা প্রশ্ন করবো? D60 পার্ট কমপ্লিট হওয়ার পরে এরপরে আমরা আবার প্রেডিকশন পার্টে যাব অন্যদিকে। ব্রজেশ বাবু বলুন। বলছি মানে এই সমস্ত বিষয়ে যেমন ম্যাডাম প্রশ্নটা করলেন, ক্ষেত্রে যদি রেমেডির প্রশ্ন ওঠে, তাহলে লগ্ন চার্টকে দেখে রেমেডি করতে হবে নাকি মাংস দেখে রেমেডি করবো? লগ্ন চার্ট দেখেই রেমেডি করুন। আওয়াজই আসছে না। যাই হোক, ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই থাকুক। আর আরো কয়েকটা অদ্ভুত চার্ট এসছে যেগুলোর কোনো মাথামুন্ডু নেই, সেগুলো আপনাদের সঙ্গে পরবর্তী সময় শেয়ার করব। কালকে এই চার্টটা দেখে আমার পুরো মাথা নষ্ট হয়েছে, যে একটা লোক যে চোখে দেখতে পারে না সে কিভাবে এই লেভেলে যেতে পারে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারে। তো যাই হোক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন। শুভরাত্রি। গুড নাইট। আমি